প্রশ্ন ফাঁস হয়েছে, অভিযোগ উঠছে আরজি করে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই প্রশ্ন ফাঁস হয়েছে ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষায়। এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন ছাত্ররা। অভিযোগ উঠছে দুই সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে। অভিজিৎ রয়েছে ফোনে, আরো বিস্তারিত বলতে পারবেন অভিজিৎ? অতনু, আরজিকর হাসপাতালে সম্প্রতি গত মাসে যে স্নাতকোত্তর চিকিৎসার স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ এমডি যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় প্রশ্নপত্র আগে থেকে ফাঁস করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে একদল জুনিয়র ডাক্তার। এবং তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। তাদের কোনো নাম না করে জুনিয়র ডাক্তার সব আরজিকর হসপিটাল, সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে যারা আরজিকরের হাসপাতালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা আন্দোলনকারী ছিলেন, সেই আন্দোলনকারী মানে জুনিয়র ডাক্তারদের তাদেরকে সাহায্য করা হয়েছে এই প্রশ্নপত্র দিয়ে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেখানকার একজন গ্রুপ ডি কর্মী এবং একজন আপার ডিভিশন ক্লার্ক, একজন লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং মূল অভিযোগ দুই চিকিৎসকের বিরুদ্ধে, যার মধ্যে সেখানকার আরজিকর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক এবং শিশু বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নিরঞ্জন ঘোষ। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা টাকা দিয়ে এই গ্রুপ ডি কর্মী এবং আপার ডিভিশন এবং লোয়ার ডিভিশন ক্লার্ককে টাকা দিয়ে প্রশ্নপত্র নিয়েছিলেন এবং সেই প্রশ্নপত্র তারা আগে থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিয়েছিলেন। এবং এই নিয়ে এক তীব্র চাঞ্চল্য আরজিকর হাসপাতাল জুড়ে, যদিও অভিযুক্ত চিকিৎসকরা বলছেন তারা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। আমরা সেই বক্তব্য একবার শোনাতে চাইবো অভিজিৎ। অভিযুক্ত চিকিৎসক তাপস প্রামাণিক, তার বক্তব্য তিনি কোনোভাবেই এসবের সঙ্গে জড়িত নন। এখানে যেটা এক্সাম প্রসিডিওর যা কন্ট্রোল করে সেটা প্রিন্সিপাল অফিস এবং হচ্ছে ডিন অফ দি স্টুডেন্ট অ্যাফেয়ার্স, আর আমি হলাম এমএসবিপির অফিসার স্টাফ, যেটা হচ্ছে হসপিটাল ম্যাটারে আমরা থাকি। আমাদের ওখানে এমইএস বা কলেজ রিলেটেড কোনো ম্যাটারে আমাদের কোনো পারমিশন নেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কবে পরীক্ষা হয়, কি হয় না হয়, এগুলো তো আমি নিজেও জানি না। এবং যে কোশ্চেন পেপার যেগুলো হয় সেটা হচ্ছে পুরো স্টুডেন্ট সেকশন কন্ট্রোল করে। ওই স্টুডেন্ট সেকশনে আমি মনে হয় এই সন্দীপ ঘোষ যাওয়ার পরে একবার মনে হয় একদিন গেছে, তো ওটা অফিসিয়াল পারপাসে। এবার ওরা যদি প্রমাণ করতে পারে, নামটা তো দেয়নি, যদি নাম দেয় আমি অবভিয়াসলি মানহানির মামলা করব। 23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী। আজ কালচিনি থেকে নেতাজি জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 12:15 শাঁখ সাইরেনে পালন করা হলো নেতাজি জন্মজয়ন্তী এবং এখান থেকে তিনি অভিযোগ তুললেন যে চক্রান্তের শিকার নেতাজি সুভাষচন্দ্র বসু। हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা। আজ পর্যন্ত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি। আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে। নেতাজি জন্মজয়ন্তীটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করতে গিয়ে নেতাজি স্মরণ করলেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी। हमारी सरकार ने 2019 में दिल्ली के लाल किले में नेताजी सुभाष को समर्पित म्यूजियम का निर्माण किया। सुभाष चंद्र बोस आपदा प्रबंधन पुरस्कार शुरू किए गए। 2021 में सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। इंडिया गेट के समीप नेताजी की विशाल प्रतिमा लगाना, अंडमान में द्वीप का नाम नेताजी के नाम पर रखना सरकार की इसी भावना का प्रतीक है। और নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করতে গিয়ে, তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একটা গন্ডগোল করে ফেললেন রাহুল গান্ধী। তিনি সেখানে মৃত্যু দিবস উল্লেখ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর। যখন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, সেখানে যে অন্তর্ধান রহস্যের কিনারাই হয়নি তারই মৃত্যুদিন উল্লেখ করলেন পোস্টে, জানিয়ে পাল্টা রাহুলকে তুলোধনা করছে বিজেপি।
বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। শরীফুল ইসলাম সৈফ আলী খানের বাড়িতে গিয়ে তার উপর হামলা চালিয়েছেন সেই শরীফুল ইসলাম বাংলাদেশি। বারবার যখন তদন্তকারীরা বলছেন তখন তথ্য প্রমাণ চাইছে সবাই। তো এবার তথ্য প্রমাণ হাতে নিয়ে বান্দা পুলিশ কথা বলছে। এই যে ছবিটা দেখছেন, এটা হলো ড্রাইভিং লাইসেন্স, লার্নার ড্রাইভিং লাইসেন্স শরীফুল ইসলামের। এই ড্রাইভিং লাইসেন্স কোথাকার? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বরিশালের, অর্থাৎ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশি শরীফুল ইসলাম তা বোধহয় এবার এই তথ্য দিয়ে শিলমোহর পড়ল। আর ওদিকে মুম্বাইয়ের অন্ধকার জগৎ নিয়ে ছবি করে বিখ্যাত রামগোপাল ভার্মা ডার্ক সাইড ধরেছেন বারবার। তাকেই এবার জেলে যেতে হতে পারে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। 3 মাসের জেল হবে পরিচালক রামগোপাল ভার্মার। কেন জেল হবে, তার বিরুদ্ধে কি অভিযোগ? মানুষ হচ্ছেন আমার সহকর্মী, আমার সঙ্গে মানুষ। এমন একটা দিনে এই নির্দেশ এলো যার ঠিক আগের দিন তিনি নতুন করে মুম্বাইয়ের অন্ধকার জগৎ নিয়ে একটা ছবির কথা ঘোষণা করলেন। সিন্ডিকেট হবে ছবির নাম। তার ঠিক পরের দিন নির্দেশ এলো তাকে 3 মাসের জন্য জেলে যেতে হবে। কিন্তু কেন? অতনু জামিন অযোগ্য মামলায় কিন্তু জেল রামগোপাল ভার্মার এবং দিতে হবে মোটা জরিমানাও। তুমি হয়তো জানো অতনু যে রামগোপাল ভার্মা এবং বিতর্কজনক একে অপরের সঙ্গী, বরাবরই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পরিচালক। আবার কখনো বা আইনি বিতর্কেও পড়তে হয়েছে তাকে। 2018 সালে এক ছবি তৈরির সময় রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কারণ স্ত্রী এবং ভার্মা নামে এক কোম্পানির আর্থিক বিরোধ থেকেই কিন্তু এই মামলার উৎপত্তি। আমরা জানি যে সূত্র আমরা যতটুকু জানতে পেরেছি যে রামগোপাল ভার্মার দেওয়ার চেক কিন্তু বাউন্স হয়ে গেছিল, নির্দিষ্ট পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে ছিল না, এবং সেই কারণেই রামগোপাল ভার্মার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করে ওই সংস্থা। এবং একাধিকবার শুনানি হলেও রামগোপাল কিন্তু হাজিরা দেননি আদালতে। আইনি নোটিশ পেলেও কিন্তু অতনু বারবার অনুপস্থিত থেকেছেন শুনানির সময়। শেষমেশ এবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে পরিচালককে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং তাও আবার জামিন অযোগ্য। শুধু তাই নয়, এর পাশাপাশি মোটা একটা অঙ্কের জরিমানাও দিতে হবে রামগোপাল ভার্মাকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে এই সংস্থাকে এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি 3.72 লক্ষ টাকা দিতে হবে রামগোপাল ভার্মাকে। এবং আদালতের নির্দেশ অনুযায়ী এই 3 মাসের মধ্যে মামলাকারীকে ক্ষতিপূরণ দিতে না পারলে কিন্তু রামগোপালের হাজতবাসের মেয়াদ আরো 3 মাস বেড়ে যেতে পারে। ধন্যবাদ। হেডলাইন।